নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া আপনাদের প্রত্যেকে স্বাগত। এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ভারতীয় অর্থনীতির রমেশ সিংয়ের বইটা শুরু করেছি, কিন্তু রমেশ সিংয়ে যেভাবে পরপর রয়েছে সেইভাবে আমি পরপর করছি না, কারণ রমেশ সিংয়ের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো শেষের দিকে রয়েছে, যেখান থেকে প্রিলিমসের কোশ্চেন, ইউপিএসসি প্রিলিমসের কোশ্চেন যেগুলো আছে, বা ডব্লিউবিসিএস মেন্স এবং প্রিলিমসের যেখান থেকে কোশ্চেন আসার চান্স সবচেয়ে বেশি এবং যেখান থেকে কোশ্চেন আসে সেই টপিকগুলো কিন্তু শেষের দিকে রয়েছে। তো আমরা সেই টপিকগুলো আগে আলোচনা করবো, তারপরে আমরা ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি সেক্টর এগুলো নিয়ে আলোচনা করব। তো রমেশ সিংয়ে কিন্তু ওগুলো একটু আগের দিকে রয়েছে। তো আমরা যেগুলো সুবিধা হয়, যেগুলো করলে সবচেয়ে বোঝার সুবিধা হয়, সেই অনুযায়ী আমি করছি, সেরকম সেই জন্য কোনো রকম টেনশন করার দরকার নেই। প্রথম ভিডিওতে আমরা জিডিপি এবং ডিফ্লেটর সম্পর্কে জেনেছি, যেখানে নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি এগুলো জেনেছি, এবং সেকেন্ড লেকচারের মাধ্যমে আমরা জেনেছি যে কীভাবে আমরা জিডিপিকে পরিমাপ করতে পারি, তারপর ট্রান্সফার পেমেন্ট, তারপর জিডিপি এর ফ্যাক্টর কস্ট অ্যান্ড মার্কেট প্রাইস সেগুলো জেনেছি, জিভিএ জেনেছি, কম্পোনেন্টস অফ ইন্ডিয়াস জিডিপি সেগুলো জেনেছি। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো জিএনপি জানবো, এনডিপি জানবো, পিসিআই জানবো এবং পিপিপি জানবো, ডিটেলসে জানবো। এবং 2015 সালে কিছু ইম্পর্টেন্ট চেঞ্জ করা হয় জিডিপি মেজারমেন্টের ক্ষেত্রে, তো সেগুলো আমরা জানবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা প্রমোশন, এগিয়ে চলো 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনেছেন সমস্ত রকমের ভিডিও আপনারা পাবেন। এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে এই যে ইকোনমির লেকচারের প্রতিটি পিডিএফ কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারেন। এবং প্রিভিয়াস ইয়ার্স ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এবং মেন্স এবং প্রিভিয়াস ইয়ার্সের এসএসসি এবং আরআরবির পলিটির কোশ্চেন নিয়ে কিন্তু মাত্র 20 টাকা দামের এই বইটা বানানো হয়েছে। তো বইটা কিনলেও কিনতে পারেন আপনারা, যদি আমার লেকচারের প্রতি কোনো রকম ভরসা থাকে তো কিনতে পারেন। তো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, 3টে লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো অবশ্যই সাবস্ক্রাইব এবং এই যে বইটা কিনতে পারেন। তো চলুন প্রথমে আমরা আজকে জানবো জিএনপি। জিএনপি কি? তো আমরা জিডিপির ক্ষেত্রে জেনেছি যে একটা টেরিটরি, এই টেরিটরি অঞ্চলের কিন্তু ভিতরে যারা বাস করে তাদের যে টোটাল যে উৎপাদন ক্ষমতা, এবং এই যে এরিয়া, এই টেরিটরির যে অ্যাম্বাসি সেগুলো বাইরের দেশে গিয়ে কাজ করলো, সেই অ্যাম্বাসির টোটাল যে উৎপাদন সেটাও কিন্তু কাউন্ট করা হয়। তারপর বাইরের কোনো কোম্পানি, বাইরের দেশের কোম্পানি এই টেরিটরির মধ্যে এসে কোনো রকম উৎপাদন করলে সেটাও কাউন্ট করা হয়। তারপর জলপথে এই 200 নটিক্যাল মাইল এরিয়ার মধ্যে সমস্ত রকম ট্রেড করা হলে, মৎস্য শিকার করা হলে সেক্ষেত্রেও কিন্তু সেটা কাউন্ট করা হয়। তো এটা আমরা জেনেছি জিডিপির ক্ষেত্রে, আমরা এটা জানলাম। কিন্তু জিডিপি তো জানলাম, কিন্তু জিএনপির ফুল ফর্ম কি আগে এবার জেনে নেব। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তো জিডিপি কিন্তু আমাদের টেরিটরিকে আমাদের ইন্ডিকেট করে, কিন্তু জিএনপি আমাদের ইন্ডিকেট করে ন্যাশনালিটিকে ইন্ডিকেট করে। জিএনপি হলো, ধরুন এটা ভারতে এখানে অনেক লোক বাস করে, তো যারা ভারতের অধিবাসী শুধুমাত্র তাদের ইনকামই কিন্তু এখানে জিএনপির মধ্যে ধরা হবে। এখানে ধরুন ইউএসএ আছে, এটা ইউএসএ আর এটা ইন্ডিয়া, ইউএসএ আর এটা ইন্ডিয়া। তো ইন্ডিয়ার লোক যদি ইউএসএতে গিয়ে ইনকাম করে, সেটা কিন্তু এখানে যদি ইন্ডিয়ার কোনো লোক যদি ইউএসএতে গিয়ে ইনকাম করে, সেটা কিন্তু জিএনপির মধ্যে ধরা হবে। আবার যদি ইউএসএর লোক ভারতে এসে ইনকাম করে, সেটা কিন্তু ইউএসএ জিএনপির মধ্যে ধরা হবে। আরেকবার বলছি, কোনো টেরিটরি অঞ্চলের মধ্যে থাকলে হবে না। টেরিটরি অঞ্চলের মধ্যে এখানে ম্যাটার করে না, এখানে ম্যাটার করে ন্যাশনালিটি। কারা ভারতীয় তাদের ইনকামই এখানে গ্রহণ করা হবে, সেক্ষেত্রে কিন্তু এটাকে আমরা বলবো জিএনপি। ধরুন ভারতীয় একজন ব্যক্তি ইউএসএতে গিয়ে কাজ করছে, তো সেই ইউএসএতে গিয়ে কাজ করলেও এটা হয়তো ইউএসএর জিডিপির মধ্যে কাউন্ট হবে, কিন্তু ভারতের জিএনপির মধ্যে কাউন্ট হবে। আর ইউএসএর কোনো ব্যক্তি যদি ভারতে এসে কাজ করে, তখন সেটা কিন্তু ইউএসএর জিএনপির মধ্যে কাউন্ট হবে। তো এটা কিন্তু অ্যাবাউট ন্যাশনালিটি বা সিটিজেনশিপ কাউন্ট করা হয়। তো আমরা জিডিপি এবং জিএনপির মধ্যে এবার রিলেশনটা দেখে নেব, জিডিপি এবং জিএনপির মধ্যে রিলেশনটা কি। তো চলুন আমি লিখছি এখানে, জিডিপি মাইনাস এনএফআইএ কি, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, এটা যদি আমরা এটা যদি আমরা যোগ করি, তাহলে হবে আমাদের জিএনপি। তো এবার জানবো নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড কি। তো ধরুন ধরুন ইন্ডিয়া দেখলাম, ধরুন আমরা ইউএসএ দেখলাম। তো একজন ভারতীয় ব্যক্তি ইউএসএ গিয়ে আয় করছে, সেটা ভারতের জিএনপির মধ্যে পড়ছে। আর ইউএসএর ব্যক্তি ভারত থেকে এসে আয় করলে সেটা ইউএসএ জিএনপির মধ্যে পড়ছে। এবার দেখুন কোনো ফরেন ন্যাশনাল যে ধরুন ইউএসএর ব্যক্তি ভারতে এসে যে আয়টা করছে, তাহলে সেই আয়টা তো আমাদের জিডিপির থেকে বাদ দিতে হবে, নিশ্চয়ই জিডিপির থেকে বাদ দিতে হবে সেই আয়টা। কোনো ইউএসএর ব্যক্তি ভারতে এসে যদি আয় করে, তাহলে সেই আয়টা ভারতের জিডিপি থেকে বাদ দিতে হবে। তার সাথে সাথে ভারতের কোনো ব্যক্তি যদি ইউএসএতে গিয়ে আয় করে, সেই আয়টা তো যোগ করতে হবে। আশা করি বোঝা গেল। জিডিপি থেকে আমাদের ভারতে কোনো ইউএসএর ব্যক্তি এসে যে আয়টা করছে, সে আয়টা তো বাদ দিতে হবে।
তার সাথে সাথে ভারতের কোনো ব্যক্তি ইউএসতে গিয়ে টাকা ইনকাম করে সেটা আবার ভারতে পাঠাচ্ছে, সেটা তো অবশ্যই ধরতে হবে। তাহলে জিডিপি মাইনাস ফরেন ন্যাশনাল, জিডিপি মাইনাস ফরেন ন্যাশনাল প্লাস আওয়ার ন্যাশনাল, মানে বাইরের দেশের লোক আমাদের দেশে যে আয় করছে সেটা বিয়োগ করতে হবে, আর আমাদের দেশের লোক বাইরের দেশে গিয়ে যে আয় করছে সেটা যোগ করতে হবে। তাহলে সমান সমান আমাদের জিএনপি হয়ে যাবে। তাহলে কোনো কনফিউশন নেই, এই হলো জিএনপি, সরি এই হলো জিডিপি এবং জিএনপি রিলেশান। আর এই যে আওয়ার ন্যাশনালের ইনকাম, মানে আমাদের ভারতীয়দের যে ইনকাম, তার থেকে ফরেন ন্যাশনালের ইনকাম যদি আমরা বিয়োগ করি সেটাই আমরা বলবো নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড। তো এটাই কিন্তু আমাদের এনএফআইএ। আর আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড জিএনপির বেসিসে কিন্তু প্রত্যেকটা দেশের র্যাঙ্কিং নির্ধারণ করে, প্রত্যেকটা দেশ কতটা ইকোনমিকভাবে ইম্পর্টেন্ট, কতটা ইকোনমিকভাবে এগিয়ে আছে সেটার র্যাঙ্কিং কিন্তু আইএমএফ এই জিএনপির বেসিসে করে, জিডিপির বেসিসে কিন্তু করে না, মনে রাখবেন জিএনপির বেসিসে করে। তো আপনাদের কাছে কোশ্চেন থাকলো আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হেডকোয়ার্টার কোথায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এসএসসির পক্ষ থেকে। তো এই কোশ্চেনটা কিন্তু আপনাদের কাছে থাকলো এবং স্ট্যাটিক ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে আসতে পারে। তো পরবর্তীতে আমরা জানবো এনডিপি কি, জাস্ট এক লাইনের একটাই জিডিপি থেকে আমরা যদি ডেপ্রিসিয়েশন, জিডিপি থেকে আমরা যদি ডেপ্রিসিয়েশন বিয়োগ করি তাহলে সেটা হয়ে যাবে এনডিপি। এখন ডেপ্রিসিয়েশন কি, ধরুন ভারতে টোটাল যতটা উৎপাদন হচ্ছে সেই উৎপাদনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন যন্ত্রপাতি অনেক সময় ক্ষতি হয়ে যায়, বিভিন্ন ঝড়ের জন্য অনেক সময়, প্রাকৃতিক ন্যাচারাল ডিজাস্টারের জন্য অনেক সময় আমাদের ফসলের ক্ষতি হয়ে যায়, তারপর জিডিপির থেকে অনেকটা ক্ষতি হয়ে যায়। ধরুন এখান থেকে পশ্চিমবঙ্গ, এখানে পশ্চিমবঙ্গ, আর এখানে ধরুন উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ থেকে উত্তরপ্রদেশে কোনো একটা প্রোডাক্ট আনা গেল, তো এখানে 1000 টাকার প্রোডাক্ট থাকলে আনার সময় হয়তো 500 টাকার প্রোডাক্ট নষ্ট হয়ে গেল, এখানে 900 টাকার প্রোডাক্ট পৌঁছলো। তো এই যে ক্ষতিগুলো হচ্ছে, এই যে লসগুলো হচ্ছে, আমাদের যে জিডিপি বৃদ্ধি করতে আমাদের যে লসগুলো হচ্ছে, অনেক সময় অনেক বিভিন্ন রকমের যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে, তো সেগুলোকে কিন্তু আমরা ডেপ্রিসিয়েশন বা ক্ষতির মধ্যে ধরবো। তো জিডিপি থেকে আমরা যদি এই ডেপ্রিসিয়েশনকে বাদ দিই তো সেটাই হবে কিন্তু এনডিপি। আশা করি বোঝা গেল। তো নেক্সট আছে পিসিআই, পার ক্যাপিটা ইনকাম। তো পার ক্যাপিটা ইনকাম জানতে গেলে আমাদের এনএনপি সম্পর্কে ধারণা থাকা দরকার। তো এনএনপি কি জিনিস? এনএনপি হচ্ছে আমরা জিএনপি থেকে যে ডেপ্রিসিয়েশনটা বাদ দেবো, জিএনপি আমরা জানলাম কি, তো জিএনপি কি, এই যে জিএনপি জেনেছি আমরা, জিএনপি হচ্ছে টোটাল জিডিপির থেকে আমরা যদি বাইরের একজন ইউএসএ বা পাকিস্তান বা বাংলাদেশের একজন ন্যাশনালের যদি তার ইনকামটা যদি আমাদের দেশের থেকে বাদ দিই, আমাদের জিডিপির থেকে বাদ দিই, তার সাথে সাথে আমাদের যে ন্যাশনাল, মানে আমাদের যে সিটিজেন, ভারতের যে বাসিন্দা, তার ইনকাম যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো জিএনপি। অর্থাৎ একটা টেরিটরির মধ্যে, শুধুমাত্র টেরিটরির মধ্যে হবে না, সেই টেরিটরির মধ্যে অবস্থিত বাসিন্দা, মানে ভারতের যদি জিএনপি হয় তাহলে ভারতের সমস্ত নাগরিক বা ভারতের সিটিজেনশিপ যাদের কাছে রয়েছে, যারা ভারতের সিটিজেন, তাদের ইনকামই কিন্তু এখানে জিএনপির ক্ষেত্রে কাউন্ট হবে, বাইরের দেশের ইনকাম হবে না। তো এই যে জিএনপির থেকে কিন্তু ডেপ্রিসিয়েশন, যে ক্ষতিগুলো হচ্ছে, যে লসগুলো হচ্ছে, সেই ডেপ্রিসিয়েশনকে বাদ দিলে আমরা কিন্তু পেয়ে যাবো এনএনপি। তো এইবার আমরা জানবো পিসিআই, কারণ আমরা এনএনপি জানলাম কারণ পিসিআই মাপা হয় এনএনপির বেসিসে। তো পিসিআই পার ক্যাপিটা ইনকাম, এটা কিসের বেসিসে মাপা হয়? পার ক্যাপিটা ইনকাম ইকুয়াল টু এনএনপি বাই পপুলেশান। টোটাল এনএনপি আমরা জেনে যাব, মানে কীভাবে মাপা হয় সেটা যদি জানতে পারি তাহলে এনএনপি টোটাল কত পরিমাণে হয় সেটা জানতে পারলে, সেটাকে যদি আমরা পপুলেশন দিয়ে ভাগ করি তাহলে আমরা জানতে পারবো প্রতি ব্যক্তির কত আয় হচ্ছে। প্রতি ব্যক্তির আয় আমরা জেনে যাব তখন পিসিআই, পার ক্যাপিটা ইনকাম। তো এনএনপি দিয়ে পপুলেশন ভাগ করতে হয়। পরীক্ষায় অনেকে গুলিয়ে ফেলে যে এনএনপি দিয়ে ভাগ করব, জিএনপি দিয়ে ভাগ করব, এনডিপি দিয়ে ভাগ করব না জিডিপি দিয়ে ভাগ করব। প্রায়শই বেশিরভাগ স্টুডেন্ট গুলিয়ে ফেলে যে জিডিপি দিয়ে ভাগ করতে হবে, পিসিআই এর ক্ষেত্রে জিডিপি দিয়ে ভাগ করতে হবে, কিন্তু পিসিআই নির্ণয় করতে গেলে জিডিপি দিয়ে ভাগ করতে হয় না, এনএনপিকে কিন্তু পপুলেশন দিয়ে ভাগ করতে হয়, তবেই কিন্তু আমরা অ্যাকচুয়াল পিসিআইটা পাবো বা পার ক্যাপিটা ইনকাম পাবো। তো এরপরে আমরা চলে যাব পিপিপি বা পারচেসিং পাওয়ার প্যারিটি। তো পারচেসিং পাওয়ার প্যারিটি জানতে গেলে তার আগে আমরা একবার এক্সচেঞ্জ রেটটা জেনে নেবো। এক্সচেঞ্জ রেট কী জিনিস? বর্তমানে আমরা এক্সচেঞ্জ কিসের সাহায্যে মাপি? আমাদের যে বাইরের
আন্তর্জাতিক যে মুদ্রা সেটা কি আমরা ডলারের সাহায্যে মাপি, ইউএস ডলারের সাহায্যে মাপি। তাহলে এক ইউএস ডলার বর্তমানে কত টাকা? বর্তমানে এক ইউএস ডলার ধরে নিলাম 75 টাকা। তো এক ইউএস ডলার সমান সমান বর্তমানে এই যে 75 টাকা, এইটাকেই আমরা বলবো এক্সচেঞ্জ রেট। মানে এক্সচেঞ্জ করলে আমরা যদি ডলার থেকে আমরা যদি টাকায় এক্সচেঞ্জ করি তাহলে এটাই কিন্তু আমাদের এক্সচেঞ্জ রেট। তাহলে বর্তমানে এক্সচেঞ্জ রেট কত? 75 টাকা। পরবর্তীকালে যদি 80 হয়ে যায়, এক ডলার সমান সমান যদি 80 টাকা হয়ে যায়, তখন এক্সচেঞ্জ রেট তখন বেড়ে 80 হয়ে যাবে। তাহলে এক্সচেঞ্জ রেট কি? এক ডলার সমান সমান যে যতটা টাকার পরিমাণ সেটাই কিন্তু এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেট। তো এরপরে আমরা জানবো পিপিপি বা পারচেসিং পাওয়ার প্যারিটি কি। ধরুন ইউএসএ, এখানে ইউএসএ আছে, এখানে ইন্ডিয়া আছে। তো ইউএসএতে একটা অনেকগুলো জিনিস, ধরুন অনেক জিনিস আছে, ধরুন প্রয়োজনীয় এজেন্টিয়াল এলিমেন্ট, অল এজেন্টিয়াল এলিমেন্ট, যেমন ধরুন বই খাতা, খাওয়ার দ্রব্য, জামা কাপড়, তারপর ট্রান্সপোর্টের খরচ, সমস্ত কিছু, গাড়ি, তারপর ব্যাগ, প্রতিটা জিনিস যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, প্রতিটি জিনিসকে আমরা এক জায়গায় করলাম। তারপর সেই জিনিসগুলোর দামকে আমরা যোগ করলাম। সেই জিনিসগুলোর দামকে আমরা যোগ করে গড় করলে যে টাকাটা পাবো, ধরুন ইউএসএতে সেই জিনিসগুলো কিনতে আমাদের টোটাল খরচ হয় 100 টাকা। ইউএসএতে $100 টোটাল ধরুন খরচ হলো। আর সেই একই জিনিস ভারতে ধরুন কিনতে সেটা খরচ হলো 1000 টাকা। 1000 টাকা এখানটায় লক্ষ্য করবেন। $100 ইউএসএতে যে জিনিসগুলো কিনছে, ইন্ডিয়াতে কিন্তু 1000 টাকায় সেই একই জিনিস কিনছে। তার মানে এখানে কি ইউএসএতে থেকে ভারতে কি ইনফ্লেশন বেশি? কখনোই না। $100 এবার 75 দিয়ে গুণ করুন তো দেখুন কত হয়। 7500 মানে 7500 টাকায় ইউএসএতে যে জিনিস কেনা হচ্ছে, ভারতে সেই জিনিস 1000 টাকায় কেনা হচ্ছে। তার মানে কি ইউএসএতে ইনফ্লেশন বেশি। তার মানে এই হলো যে কোনো কোম্পানি যদি ইউএসএ এবং ভারতের মধ্যে ব্যবসা করতে চায়, ব্যবসা বলতে কোনো কোম্পানি স্থাপন করতে চায়, লেবার কন্ডাক্ট করতে চায়, লেবার যদি তারা কিনতে চায় তাহলে তারা ভারত থেকেই কিনবে, কেননা ভারতে ইনফ্লেশন কম। তার মানে তাকে কম স্যালারি দিতে হবে ভারতের লোকেদের, কেননা ইউএসএতে ইনফ্লেশন বেশি। আপেক্ষিক অর্থে এখানে $100 দেখে মনে হচ্ছে $100 থেকে 1000 টাকা বেশি, একেবারেই না। $100 সাথে আপনি 75 টাকা গুণ করুন, তাহলেই হয়ে যাচ্ছে 7500 টাকা। সেখানে 1000 টাকায় আপনি ততটাই এলিমেন্ট পেয়ে যাচ্ছেন, এজেন্টিয়াল এলিমেন্ট। তো এখানে $100 যা এলিমেন্ট পাচ্ছেন, এজেন্টিয়াল এলিমেন্ট ইউএসএতে পাচ্ছে, আর 1000 টাকায় ভারত থেকে সেই একই এলিমেন্ট কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এটাকে কিন্তু একটু সমান করব। কীরকমভাবে সমান করব? $100 ইকুয়াল টু 1000 টাকা। কেননা $100 যে দ্রব্য পাওয়া যাচ্ছে, 1000 টাকায় ভারতে সেই একই দ্রব্য পাওয়া যাচ্ছে। তাহলে $100 ইকুয়াল টু 1000 করে দিলাম। তাহলে $1 ইকুয়াল টু 10 টাকা। $1 ইকুয়াল টু 10 টাকা। তো এটাই কিন্তু পিপিপি রেট, পারচেজিং পাওয়ার প্যারিটি রেট, অর্থাৎ কতটা পরিমাণে কেনার সামর্থ্য, মানে কোনো জিনিস, একটা নির্দিষ্ট জিনিস কেনার যে সামর্থ্য সেটাকেই বলা হয় পারচেজিং পাওয়ার প্যারিটি রেট। বোঝা না গেলে আমি আরেকবার বলছি, এক্সচেঞ্জ রেট কোনটা? $1 সমান সমান যত টাকা হয় সেটাই কিন্তু এক্সচেঞ্জ রেট। বর্তমানে যদি 100 টাকা হয়ে যায় $1 সমান সমান, তো $1 ইকুয়াল টু 100, সেটাই কিন্তু এক্সচেঞ্জ রেট হবে। আর অনেকগুলো জিনিস, যেমন ধরুন সমস্ত এজেন্টিয়াল এলিমেন্ট, যেমন ধরুন বই খাতা জামা জুতো, সমস্ত এজেন্টিয়াল এলিমেন্ট, খাবার টাবার সব কিছু ধরে ধরুন সেই সব এলিমেন্ট কিন্তু ইউএসএতে $100 যদি পাওয়া যায়, ইন্ডিয়াতে সেই জিনিস যদি 1000 টাকায় পাওয়া যায়, তাহলে আপনাদের মনে হতে পারে যে ইন্ডিয়ার থেকে ইউএসএতে ইনফ্লেশন কম, কিন্তু একেবারেই না, ইনফ্লেশন বেশি ইউএসএতে। কেননা এই $100 সাথে আপনি 75 গুণ করুন, কেননা এক্সচেঞ্জ রেট 75 এখানে, তাহলে 7500 টাকা ইউএসএতে খরচ হচ্ছে, সেখানে ভারতে খরচ হচ্ছে 1000 টাকা। তাহলে ইউএসএতে ইনফ্লেশন বেশি। তাই কোনো কোম্পানি যদি ইউএস এবং ভারতের মধ্যে থেকে লেবার কিনতে চায়, তাহলে কিন্তু সে ভারত থেকে কিনবে, কারণ তাকে কম মজুরি দিতে হবে। তো এই হলো ব্যাপার। এবার আমরা পিপিপি জেনে নেবো। তো আমরা এবার $100 যতটা এলিমেন্ট পাচ্ছি, 1000 টাকায়ও কিন্তু সমান এলিমেন্ট পাচ্ছি। তো আমরা এই দুটো সমান করে দেবো, তাহলে $1 ইকুয়াল টু 10 টাকা পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে কিন্তু আমাদের পিপিপি রেট। এবার আমাদের একটা ইম্পর্টেন্ট ডিটেলস তথ্য আমি দিচ্ছি। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, এটা কিন্তু আমাদের জিডিপিকে পরিমাপ করে। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। এটা কিন্তু আমি ইউপিএসসি প্রিলিমসের পরীক্ষা কোশ্চেনে দেখেছি রিসেন্টলি। আর তারপরে আমাদের জিডিপি, এবার এই যে জিডিপি পিপিপি টার্মে কীভাবে মাপবো? পিপিপি টার্মে আমরা জিডিপি কীভাবে মাপবো? এই যে
আর জিডিপি রিয়েল টার্মে এখানে কীভাবে মাপবো, তো জিডিপি টার্মে আমরা যখন মাপবো, ধরে নিন ভারতের জিডিপি 3,000 1300, আচ্ছা 1500 ধরে নিচ্ছি। আচ্ছা আমাদের তো 75 টাকা, তাহলে 750 1500 ধরে নিই। ভারতের জিডিপি ধরুন 1500, এমনি জিডিপি ধরুন ভারতের 1500 নর্মাল। তাহলে জিডিপি আমরা পিপিপি টার্মে যদি মাপতে চাই, তাহলে এই 1500কে আমাদের কিন্তু 10 দ্বারা ভাগ করতে হবে। কেন? আমাদের 10 কি বেরিয়েছে, 10 আমাদের বেরিয়েছে কি পিপিপি রেট, আমাদের পিপিপি রেট বেরিয়েছে 10, পারচেজিং পাওয়ার প্যারিটি রেট 10 বেরিয়েছে। তাহলে আমরা জিডিপি পিপিপিতে বার করতে গেলে আমরা আমাদের টোটাল যে জিডিপি, সেই জিডিপিকে আমরা 10 দিয়ে ভাগ করব, পিপিপি রেট দিয়ে ভাগ করব, তাহলে 150 টাকা আমাদের জিডিপি বেরিয়ে যাবে। এবং আমরা যদি জিডিপি রিয়েল বার করতে চাই, তাহলে আমাদের এই যে টোটাল জিডিপিকে আমরা কিন্তু আমাদের এই এক্সচেঞ্জ রেট দিয়ে ভাগ করতে হবে। এক্সচেঞ্জ রেট কত? 75, তাহলে এখানে 20 টাকা, তাহলে এখানে কিন্তু 20 টাকা। তাহলে জিডিপি আমাদের পারচেজিং পাওয়ার প্যারিটি রেটের বেসিসে আমাদের কিন্তু জিডিপি বেশি হচ্ছে জিডিপি রিয়েলের থেকে। তো জিডিপি রিয়েল সবসময় কমই হয়। আমরা প্রথম ভিডিওতে নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপি নিয়ে আলোচনা করেছি, তখনই বলেছিলাম। তো একদিন আমি আলোচনা করবো যে রিয়েল জিডিপি বেশি ভালো নাকি নমিনাল জিডিপি বেশি ভালো, সেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তো একদিন আলোচনা করব। তো তার আগে আমাদের যে টপিকটা বাকি রয়ে গেছে এখনও, চেঞ্জেস মেড বাই জিডিপি ক্যালকুলেশন। 2015 সালে জিডিপি ক্যালকুলেশনের ক্ষেত্রে কিছু চেঞ্জ করা হয়, কিছু প্রসেস চেঞ্জ করা হয়, যার মধ্যে প্রথম 3টে প্রসেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম প্রসেস হচ্ছে 2015 সালের আগে কিন্তু জিডিপি ফ্যাক্টরি কস্টের মাধ্যমে মাপা হতো। 2015 সালের পরে জিডিপি কিন্তু এখন মার্কেট প্রাইসের মাধ্যমে মাপা হচ্ছে। জিডিপি ফ্যাক্টরি কস্টের মাধ্যমে মাপা হতো, এখন কিন্তু জিডিপি মার্কেট প্রাইসের মাধ্যমে মাপা হচ্ছে। কেননা ফ্যাক্টরি কস্টের মাপা হলে আমাদের কিন্তু সাবসিডি এবং ইনডিরেক্ট ট্যাক্সগুলো বাদ চলে যায়, তার ফলে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে পড়ে। আর 2 নম্বর হলো, আগে বেস ইয়ার 2015 সালের আগে বেস ইয়ার 2004-05 ধরা হতো, সেখান থেকে কিন্তু বর্তমানে বেস ইয়ার 2011-12 ধরা হয়। 2011-12 কিন্তু জিডিপির ক্ষেত্রে বেস ইয়ার ধরা হয়। আর এর আগে জিডিপি কারা মাপতো? এর আগে জিডিপি মাপতো অ্যানুয়াল সার্ভে অফ ইন্ডিয়া, প্রবলি এএসআই এর আগে জিডিপি পরিমাপ করতো। কিন্তু বর্তমানে একটা সফটওয়্যার তৈরি করা হয়েছে, যেটা হলো MCA21। এই সফটওয়্যারটা কিন্তু এখন বর্তমানে জিডিপি পরিমাপ করবে। তো কী বললাম, জিডিপি ফ্যাক্টর কস্ট থেকে এখন জিডিপি মার্কেট প্রাইসের মাধ্যমে মাপা হচ্ছে। 2015 সালের পর থেকে 2004-05 বেস ইয়ারের পরিবর্তে 2011-12 বেস ইয়ার ধরা হয়েছে। তারপর এএসআই এর পরিবর্তে এখন MCA21 সফটওয়্যার, আগে সাধারণ জনতা মানুষ মারতো, একটা কোম্পানি নয়, একটা অর্গানাইজেশন। তো তারপরে সেটার পরিবর্তে কিন্তু এখন MCA21 নামে একটা সফটওয়্যার কিন্তু এই জিডিপির পরিমাপ করবে। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও, ছোট্ট বলা ভুল, অনেকটা বড় হয়ে গেছে হয়তো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি কিন্তু এই ইন্ডিয়ান ইকোনমি সম্পূর্ণ কভার করে দেবো। তাহলে চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনারা আমার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। চলুন, গুড বাই।